আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি মাহফুজা আক্তার, সহকারী শিক্ষক, কদমতলা স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের অনলাইন ক্লাসে অনলাইন সিলেবাসের সকল অধ্যায় শেষ হয়ে গেছে, শুধু একটি মাত্র বাকি আছে, সেটি হচ্ছে মহাবিশ্ব। তো আজকে আমরা এটি আলোচনা করি। আশা করি সবাই খুব ভালো বুঝতে পারবে, কারণ এর আগেও আমাদের ক্লাসে পড়ানো হয়ে গেছে, তারপর আমরা নতুন করে এটি নিয়ে আলোচনা করব। তো জানি আজকে আমরা প্রথমে কি মহাবিশ্ব। মহাবিশ্ব কি? আমাদের আকাশ যখন মেঘমুক্ত থাকে তখন রাতের আকাশে যদি তুমি খালি চোখে দেখো, অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাবে। এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু সেই নক্ষত্রগুলোকে আরও স্পষ্ট দেখতে পাবে। যখন আমরা রাতের আকাশে তারাগুলোকে দেখি তখন সেগুলোকে কি দেখি? খুব দূরে দেখা যায়, কিন্তু আলোগুলো কি খুব মিটি করে খুব সুন্দর উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। কিন্তু যখন আমরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই নক্ষত্রসমূহকে আর স্পষ্টভাবে দেখতে পাবো, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু কি বড় করে দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। এই দূরবীক্ষণ যন্ত্র কী করে? মহাকাশে যে অনেক দূরবর্তী যে বস্তুগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এই মহাকাশের যত গ্রহ আছে, নক্ষত্র আছে এবং গ্যালাক্সি আছে, সবগুলো নিয়ে গবেষণা করতেই বিজ্ঞানীরা তাদের দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। তো প্রথমে আগে আমরা জানব কি মহাবিশ্ব এবং পৃথিবী। মহাবিশ্ব সম্পর্কে আমরা জানলাম কি, যে এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাবিশ্বে গ্রহ আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, এ সকল কিছু নিয়ে গবেষণা করা যায়। তা আগে আমরা জানব মহাবিশ্বের আকার কি, মহাবিশ্ব কত বড়। দেখ, মহাবিশ্ব কত বড়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা দেখলাম কি, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে প্রায় 3,84,400 কিলোমিটার, আর আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। চাঁদ পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তাহলে কত হবে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। ঠিক আছে? তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন 3,84,400 কিলোমিটার ছিল, তখন কিন্তু আলো আসতে কতক্ষণ লাগতো সময়? প্রায় 1.3 সেকেন্ড। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্ব। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে লাগে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সবসময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসারিত আলো দেখতে পাই। আমরা সবসময় কি হয়, সূর্য থেকে প্রায় 8 মিনিট আগেই আমরা যে আলোটা হয় সেই আলোটা আমরা দেখতে পাই। এজন্যই কিন্তু যখন সূর্যোদয় হয়, দেখবে পূবের আকাশটা কিন্তু প্রথমে কি হয়, একেবারে আলোকিত হয়। প্রথমে কি আমরা সূর্য দেখতে পাই বা সূর্যের আলো দেখতে পাই? না, আমরা কিন্তু প্রথমেই আকাশটাকে আলোকিত হতে দেখতে পাই, তারপরে আমরা সূর্যের আলোটা পেয়ে থাকি। তো এই চিত্রে দেওয়া আছে, এই যেটা হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, আর এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে প্রায় 3,84,400 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। এবার দেখো, যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগত। যদি আলোর গতিতেই চলা যেত, তবে মিল্কি ওয়ে যে গ্যালাক্সিগুলো রয়েছে, এই একটা প্রান্ত হতে অন্য প্রান্ত যেতে আমাদের প্রায় 1,30,000 বছর সময় লাগতো। ঠিক আছে? তাহলে কত পরিমাণ দূরত্ব, সবগুলোর দূরত্বটা কতখানি। ঠিক আছে? যে এইগুলো যে মিল্কি যে গ্যালাক্সিটা রয়েছে, একটা প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের কতটা সময় লাগতো? প্রায় 1,30,000 বছর সময় লাগতো।
মহাকাশের গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে হচ্ছে একটা গ্যালাক্সি। মহাকাশে কিন্তু আমরা আগেই বলেছিলাম যে মহাবিশ্বে অনেক আকার, কোনো বিস্তৃত আকার নেই। তো মহাবিশ্বে যেই গ্যালাক্সিগুলো রয়েছে তার মধ্যে মিল্কি ওয়ে একটা হচ্ছে গ্যালাক্সি। স্যার অ্যাডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মানে এক একটি গ্যালাক্সির মধ্যে, ধর মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি, সেই এক একটি গ্যালাক্সি বা গ্যালাক্সিতে গড়ে কম করে হলো 10 সহস্র কোটি, মানে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব কিন্তু এখনও প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না। তাহলে মহাবিশ্বর আকার সম্পর্কে এখনও কোনো বিজ্ঞানীরা নির্দিষ্ট করে বা নিশ্চিত করে কিছু বলতে পারে না যে মহাবিশ্বের আকার কতখানি বিস্তৃত সে। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। যারা যে সমস্ত বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে আলোচনা করেছে তাদের ধারণা থেকে, তাদের গবেষণা থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, তারপর আলো প্রতি সেকেন্ডে কতটুকু সময় লাগে। তাহলে তা থেকে আমরা কি বুঝতে পারছি যে মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। এই মহাকাশ সম্পর্কিত যারা গবেষণা করে, তাদের যে গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। তারা কি করছে? দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু মহাবিশ্ব সম্পর্কে তারা জানতে পারছে। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। গ্যালিলি যে জ্যোতির্বিজ্ঞানী, তিনি কিন্তু তার উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সে আবিষ্কার করেছেন বা প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। তা আমরা সৌরজগতের যেই প্রত্যেকটি গ্রহ রয়েছে, আমরা তো গ্রহগুলোর সম্পর্কে এর আগেও পড়েছিলাম, সেই প্রত্যেকটি গ্রহই কিন্তু কী করছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। তাহলে এই মহাকাশের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করার জন্য কি হচ্ছে? বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপনা করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। এই বিজ্ঞানীরা গবেষণা করে দিনরাত কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত মহাকাশ সম্পর্কে নতুন নতুন খবর দিচ্ছেন। আজ এরপর আমরা দেখব পৃথিবীর গতি বা পৃথিবী কিভাবে ঘুরে। আমরা পৃথিবী সম্পর্কে তো অনেক জানি, অনেক দেখেছি। সারাক্ষণ আমরা পৃথিবীতে থাকি, পৃথিবী নিয়ে কত কথা বলি, কিন্তু পৃথিবী যে সৌরজগতের একটি গ্রহ বা পৃথিবী কিভাবে ঘুরছে, পৃথিবীর দিনরাত কিভাবে হচ্ছে, পৃথিবী তার নিজস্ব অক্ষ আছে কিনা, এগুলো সম্পর্কে আমরা একটু জানব। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। সৌরজগতে অনেকগুলো গ্রহ রয়েছে, তার মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট পথে ঘোরে। অন্যান্য গ্রহের যেমন সূর্যের চারপাশে যার যার নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, যেমন প্রত্যেকটি গ্রহেরই একটা নিজস্ব পথ রয়েছে। পৃথিবীরও ঠিক সেরকম সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট পথে সে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। মানে যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে সেটাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে যে নির্দিষ্ট কক্ষপথ রয়েছে সেই পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। আচ্ছা দেখো, আমরা তাহলে কি বলছিলাম যে পৃথিবী কী করে? অন্যান্য গ্রহের মধ্যে পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে, আর যেই পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। আমরা এই ছবিটায় দেখতে পারি যে কিভাবে সূর্য, আমরা আগে বলছি যে সূর্য হচ্ছে তার একটি নির্দিষ্ট জায়গায় থাকে এবং সূর্যকে কেন্দ্র করে কি হয়? সূর্যকে কেন্দ্র করে অন্য গ্রহরা পৃথিবীর সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর সবগুলো গ্রহ রয়েছে। দেখো কি কি গ্রহ আছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই সূর্যের চারপাশে কিন্তু
প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব যেই পথে, যে নিজস্ব পথ, এগুলো হচ্ছে তার এক একটি গ্রহের এক একটি কক্ষপথ। সেই প্রত্যেকটি গ্রহের কক্ষপথে কী করছে, প্রত্যেকটি কিন্তু সে সূর্যের চারপাশে প্রত্যেকটি গ্রহ ঘুরছে। প্রথমে বুধ, তারপর শুক্র, পৃথিবী তৃতীয় অবস্থানে আছে, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তাহলে বুঝতে পেরেছি আমরা। তো এটা যেটা করছে তোমার যেই পথে পৃথিবীর অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। এই সূর্যের চারদিকে যে নির্দিষ্ট কক্ষপথ থাকে, এই যে সূর্যের চারদিকে যে কী দেখছি আমরা, নির্দিষ্ট একটি কক্ষপথ রয়েছে, পৃথিবীর একটি কক্ষপথ রয়েছে। সেই কক্ষপথে সে যখন ঘুরতে থাকে, সেই কক্ষপথে যখন সেই আবার নির্দিষ্ট আবর্তনে ঘুরতে থাকে, তখন সেটাকে পৃথিবীর আবর্তন বলছে। পৃথিবীর আবর্তনকে আমরা কী বলছি, বার্ষিক গতি। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। তাহলে সূর্যের চারদিকেই পৃথিবী একবার ঘুরে আসতে তার 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী কিন্তু লাটিমের মতো নিজ কক্ষের ওপর ঘুরছে। তাহলে এই যে যখন সূর্যের চারদিকে ঘূর্ণয় হচ্ছে যখন পৃথিবী, আবার কিন্তু সে নিজেও লাটিমের মতো, আমরা সবাই লাটিম খেলনাটা দেখেছি, লাটিমকে যখন দড়িতে ছেড়ে দেওয়া হয় লাটিমটা কীভাবে ঘুরতে থাকে না, ঠিক সেরকমভাবে পৃথিবী লাটিমের মতোই নিজ অক্ষের ওপর ঘুরে। নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকেই পৃথিবীর আহ্নিক গতি বলে। নিজ অক্ষের ওপরই কিন্তু পৃথিবীর এই যে আস্তে আস্তে করে লাটিমের মতো যে ঘুরছে, সেটাকে কি বলছে, পৃথিবীর আহ্নিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে। তার মানে সে তার নিজ কক্ষে লাটিমের মতো যে ঘুরছে, সেই নিজ কক্ষে একবার ঘুরে আসতে তার 23 ঘন্টা 56 মিনিট অথবা 24 ঘন্টা লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। অক্ষ হলো যে কোনো একটা বস্তুর সেটাকে কেন্দ্র করে বরাবর ছেদকারী একটা কাল্পনিক রেখা। যেমন দেখো পৃথিবীর এটা বরাবরকে এটা একটা বস্তু, সেই বস্তুকে কেন্দ্র করে বরাবর ছেদকারী একটা কাল্পনিক রেখাটাকে আমরা কি বলছি, অক্ষ। তবে পৃথিবীর অক্ষরেখাটা কিন্তু উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করা হয়েছে, উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর ছেদ করা হয়েছে। আর পৃথিবীর অক্ষরেখা কিছুটা হেলে আছে, তার মানে এটা হবে ঠিক এইভাবে, বরাবর না হয়ে ঠিক একটু বাঁকা করেই হবে হচ্ছে পৃথিবীর অক্ষরেখা। ঠিক আছে। আচ্ছা, আমরা ছবিটা একটু দেখি। নিজ অক্ষে আবর্তন করে যে কীভাবে, এই সূর্যকে যখন পৃথিবী কী করে, তার নিজ কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথে ঘুরে আসতে কতক্ষণ লাগে, কতদিন সময় লাগে? এই সূর্যকে আবর্তন করে নিজ কক্ষপথে ঘুরে আসতে তোমার পৃথিবীর লাগে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। আর পৃথিবী তো আমরা জেনেছি যে একটু লাটিমের মতো করে ঘুরতে থাকে, তার মানে সে এই অবস্থান থেকে তার নিজের অবস্থান আবার ঘুরতে কি 23 ঘন্টা 56 মিনিট, তার মানে 24 ঘন্টা সময় লাগে। তো আমরা বুঝতে পেরেছি যে পৃথিবী কিভাবে ঘুরে বা পৃথিবীর গতি সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর আমরা দেখব দিন এবং রাত। দিন এবং রাত কিভাবে হয়। খুব আশ্চর্য লাগে আমাদের, তাই না, যে প্রতিদিন সূর্য উঠে বোধহয় সূর্য উঠলেই দিন হয় এবং সূর্য ডুবে গেলেই রাত হয়, কিন্তু আমাদের খুব জানতে ইচ্ছে করে যে কীভাবে সূর্য হয়, দিন হয় এবং কিভাবে রাত হয়। এই যে আমরা দেখলাম যে পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর সেই আহ্নিক গতির কারণেই কি হয়, তোমার দিন রাত হয়। আহ্নিক গতিটা কী ছিল, পৃথিবী তার নিজ অক্ষের ওপর একটি ঘূর্ণায়মান গতি করে, সেই ঘূর্ণায়মান গতিটাকেই পৃথিবীর আহ্নিক গতি বলে। তাহলে সেই আহ্নিক গতির কারণে কিন্তু দিন এবং রাত হয়। দিন এবং রাত পৃথিবীর প্রতি 24 ঘন্টায় নিজ কক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে। পৃথিবী কিন্তু প্রতি 24 ঘন্টায় তার নিজ কক্ষে একবার কি হচ্ছে, লাটিমের মতো ঘুরছে, তাই না, লাটিমের মতো ঘুরছে। আচ্ছা, আমরা আরেকটু সহজ করার জন্য এখানে একটি চিত্র দেওয়া আছে, আমরা এটা একটু আলোচনা করতে পারি। বাসায় যদি তোমাদের কোনো বল থাকে বা গোলক থাকে, সেটা ভূগোলক থাকলে আরও বেশি ভালো হয়, বা গ্লোব থাকলে আমরা টর্চ লাইটে দেখতে পারি। টর্চ লাইটটাকে আমরা একটু সূর্যের নমুনা হিসেবে ব্যবহার করতে পারি। সূর্যের আলোটা, কারণ টর্চের আলোটা কিন্তু নড়াচড়া করে না, সূর্যের আলোর মধ্যে স্থির থাকে। কিন্তু পৃথিবীর এই গোলকটাকে যখন আমরা একটু ঘোরাতে থাকবো, তখন কি হবে, গোলকটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। আর টর্চের আলোটা কিন্তু এক পাশে আলোটা লেগে থাকবে, যেই পাশটা আলো থাকবে সেটা হচ্ছে দিন, এবং যেহেতু টর্চের আলোটা যে পাশে যাবে না সেটাই হচ্ছে রাত বা অন্ধকার থাকবে, তাই না। সেই অন্ধকারটাকে কি আমরা বলছি, রাত। বুঝতে পেরেছি। তো সেটাই আমরা একটু দেখে আলোচনা।
তো পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ কক্ষে একবার সম্পূর্ণরূপে ঘুরছে, আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে। পৃথিবী কী হয়, একদিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে। একদিক সূর্যের মুখ করে থাকে বলেই এক পাশে দিন হয়, আর যে পাশে বিপরীত থাকে সেই পাশটা রাত হয়। এজন্য কী হয়, একই সময়ে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ একই সময় কিন্তু কোথাও দিন কোথাও রাত, তাই না? এরপর আমরা দেখি সূর্যোদয় এবং সূর্যাস্ত। আমরা প্রত্যেক দিন কিন্তু সূর্যকে দেখে আমাদের কি মনে হয় যে সূর্যটা কোথা থেকে ওঠে বলো তো? সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে এবং দিন শেষে পশ্চিম দিকে অস্ত যায়। কারণ পূর্ব দিক থেকে যখন আমরা দেখি সূর্যটি উঠে, তখন সেই সূর্যটি আস্তে আস্তে কিন্তু আমাদের মাথার উপরে একদম বরাবর আসে। তারপর মানে যেটাকে আমরা দ্বিপ্রহর বলছি, তারপর আস্তে আস্তে আবার সেটা আস্তে আস্তে নেমে গিয়ে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ কক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি হয়। তার মানে আমরা কিন্তু তখন দেখলাম যে পৃথিবীটি কীভাবে ঘুরছে। পৃথিবীটা সেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে। পৃথিবীটা লাটিমের মতো ঘুরছে না? তাহলে পশ্চিম দিক থেকে সে পূর্ব দিকে ঘোরে। ধরো মনে করো এখানে পশ্চিম, এটা পূর্ব। সেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবীটা আস্তে আস্তে ঘুরে, যার কারণে সূর্যের তাপটা যেখানেই থাকে সেখানটা আমরা মনে করি যে দিন রাত হয়। আর এই নিজ অক্ষের ওপর পৃথিবী ঘূর্ণনের কারণেই কিন্তু এমনটি হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। কিন্তু আসলে কি সূর্য অবস্থান পরিবর্তন করছে? না, আসলে অবস্থান করছে পৃথিবী তার অবস্থান পরিবর্তন করছে, আর তার কারণে দিন এবং রাত হয়ে থাকে। এরপর আমরা দেখছি ঋতু। আমরা জানি বছরে 6টি ঋতু থাকে। সেই ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি বা আমরা জেনে এসেছি বছরে 6টি ঋতু। কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত কেন আসে, কিভাবে আসে, সেটা আমরা এখন জানব। পৃথিবী যখন তার নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। আমরা আগে কিন্তু বলেছিলাম যে পৃথিবী একটি নির্দিষ্ট উত্তর এবং দক্ষিণ মেরু আছে এবং পৃথিবীর অক্ষরেখাটা কিন্তু একটু হেলে আছে। তো পৃথিবী যখন তার নিজস্ব কক্ষপথে ঘূর্ণন করতে কত সময় লাগে? সারাদিনের আগে হচ্ছে তোমার 23 ঘন্টা 56 মিনিট, আর এটা সূর্যের দিকে কিন্তু হেলে থাকে। আমরা আগেও বলেছিলাম যে পৃথিবী একটু অক্ষরেখাটা বাঁকা এবং এটা সূর্যের দিকে একটু হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, যেহেতু এটা সূর্যের যদিও লাটিমের মতো ঘুরছে, কিন্তু এটা একটু সূর্যের দিকেই হেলে আছে, যার কারণে যখনই তোমার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী তার চার কক্ষপথে আবর্তন করতে থাকে, তখন বিভিন্ন সময় পৃথিবীর যেই বিভিন্ন অংশগুলো সূর্যের দিকে থাকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে, তখন গ্রীষ্মকাল বা শীতকাল হয়ে থাকে। তো গ্রীষ্মকালটা কীভাবে হয়? উত্তর গোলার্ধে আমরা প্রথমে আলোচনা করি। উত্তর গোলার্ধে বা উত্তর মেরু নিয়ে গ্রীষ্মকাল। যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, উত্তর গোলার্ধটা কি দেখো সূর্যের দিকে হেলে আছে, তখন সে অংশকে গ্রীষ্মকাল বলে। কারণ এ সময় উত্তর যে গোলার্ধ আছে সেই দেখো উত্তর গোলার্ধটা কিন্তু সূর্য খারাপভাবে কিরণ দিচ্ছে, ফলে দিনের সময়কালটা দীর্ঘ হয়। গ্রীষ্মকালে কিন্তু দিনের সময়কালটা অনেক দীর্ঘ হয় এবং তাপমাত্রাও প্রচুর বৃদ্ধি পায়, তাই না? এ সময় দক্ষিণ গোলার্ধে আবার উল্টা দিকটা হয়। যেহেতু এটা সূর্যের দিকে হেলে আছে, তাহলে কি অপর দিকে কিন্তু তেমন লাগছে না, সূর্যের আলোটা কম লাগছে, তাই সেখানে তোমার কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধে শীতকাল হচ্ছে। তো আবার শীতকাল কিভাবে হয়? যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, যখন উত্তর গোলার্ধটা কি সূর্যের বিপরীত দিকে, এই যে উত্তর গোলার্ধ ছিল দেখছো বিপরীত দিকে হেলে গিয়েছে, যে সে অংশকে আমরা শীতকাল বলছি। এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে বা বাঁকাভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। এই যে দেখো সূর্যকে যখন মার্চ মাসে জুন মাসে কি হচ্ছে, উত্তর মেরুতে একেবারে খারাপভাবে কিরণ দিচ্ছে, তাই এগুলো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এবং বাকি উত্তর গোলার্ধে কিন্তু সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, আর যার কারণে কি হচ্ছে, তোমার শীতকাল হচ্ছে। তো আমরা জানতে পারলাম যে
শীতকাল কেন ঋতু পরিবর্তন হয়, আর এই দিনের পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণনের কারণেই বা পৃথিবী সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণেই কিন্তু ঋতু পরিবর্তন হয়ে থাকে। এরপর আমরা জানব চাঁদের দশা বা অবস্থার পরিবর্তন। আমরা চাঁদ কিন্তু কখনো বড় দেখি, আবার কখনো ছোট হয়ে যায় দেখি, আবার কখনো গোলাকার দেখি বা অর্ধ গোলাকারও দেখি। চাঁদের যে উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। চাঁদের যে উজ্জ্বল অংশটা থাকে সেই অংশের আকৃতি যে পরিবর্তনশীল অবস্থা থাকে তাকে কিন্তু চাঁদের দশা বলে। ঠিক আছে, চাঁদের দশা কাকে বলে? চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকেই চাঁদের দশা বলে। এরপর আমরা দেখি চাঁদের আবর্তন কী। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। আগে জানবো আমরা উপগ্রহ কী। উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। উপগ্রহ কি? সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবার তার চারপাশে আবর্তিত হয়। যে দেখো চাঁদ সেই গ্রহকে কেন্দ্র করে চারপাশে আবর্তিত হয়। সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজস্ব কক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে আসতে, একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। তার মানে সূর্য যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে কিন্তু একবার ঘুরে আসে, আবার সে নিজেও কিন্তু ঘুরতে থাকে। ঠিক সেরকম চাঁদও তার নিজের অক্ষে চাঁদ কী করে? তার নিজের অক্ষে প্রায় 28 দিনে একবার ঘুরে এবং পৃথিবীকেও চারদিকে একবার ঘুরে আসতে, তার মানে কি চাঁদটাও কিন্তু ঘুরতে থাকে। চাঁদটাও কিন্তু ঘুরে পৃথিবীকে চারপাশে ঘুরতে তার একবার ঘুরে আসতে কী হয়? প্রায় 28 দিন সময় লাগে। চাঁদের ঘূর্ণন। চাঁদের কি কোনো নিজস্ব আলো আছে? না, নেই। এটা আমরা সবাই জানি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদ কী করে? সূর্যের আলোটাকেই প্রতিফলিত করে, যার কারণে কিন্তু চাঁদের আলোটা খুব মিষ্টি হয়। চাঁদের আলোটা কিন্তু সূর্যের আলোর মতো তাপটা প্রখর হয় না। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে। চাঁদের অর্ধেক অংশটাই কি সূর্যের আলোতে সবসময় আলোকিত হয়, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করে চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। যেহেতু চাঁদ পৃথিবীকে কী করছে? আবর্তন করছে, তাই পৃথিবীর দিকে যখন মুখ করা থাকে চাঁদের আলোকিত অংশ, তখন আমরা সেই আলোকিত অংশের পরিমাণটা ভিন্ন ভিন্নভাবে দেখতে পাই। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই যখন দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই, তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আবার যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না, তখন আমরা একে অমাবস্যা চাঁদ বলি। আবারও কিন্তু আমরা বলছি যে চাঁদ কী করে? চাঁদের আলোকিত অংশ কিন্তু পৃথিবীর দিকে মুখ করে থাকে। আর যখনই আমরা এটা দেখতে পাই, চাঁদ তো ঘুরতে থাকে, যখনই আমরা তা পুরোটা দেখতে পাই তখন কি হয়? আমরা পূর্ণিমা দেখতে পাই। আর যখন দেখতে পাই না তখন আমরা অমাবস্যা পাই। এই দেখো সূর্য যে পৃথিবীকে কেন্দ্র করে কি হচ্ছে? চাঁদ ঘুরছে, তার অবস্থানে ঘুরছে। তো তার অবস্থানে যখন ঘুরছে তখন কি চাঁদের আলোকিত অংশ কিন্তু পৃথিবীর দিকে মুখ করে আছে। তো পৃথিবীর দিকে যখন মুখ করে থাকে তখন আমরা দেখতে পাই পূর্ণিমা। তারপর আস্তে আস্তে কিন্তু কি হয়? চাঁদের আলোকিত অংশে ক্রমশ আস্তে আস্তে আবার বৃদ্ধি পেতে থাকে। তারপর আবার কি অর্ধেক হয়ে যায়। তারপর আস্তে আস্তে ক্রমশ বৃদ্ধি পায় কি? ক্রিসেন্ট বৃদ্ধি পায় হচ্ছে যে আমরা তোমার ঈদের চাঁদ যেটাকে বলে থাকি, বা প্রতি মাসে কিন্তু সেটা থাকে ক্রিসেন্ট হয়। তারপর আবার প্রথমে অমাবস্যা থেকে ক্রিসেন্ট হয়, তারপর একটু আলো বের হয়, তারপরে আবার চাঁদের আলোকিত অংশে ক্রমশ বৃদ্ধি পায়, পূর্ণিমা হয়। আবার পূর্ণিমা থেকে কি হয়? চাঁদের আলোকিত অংশটা ক্রমশ হ্রাস পেতে থেকে কী হয়? শেষ চতুর্থাংশে চাঁদ কিন্তু আমরা অর্ধ গোলাকার বা তারও কম দেখি। তারপর হালকা আবার একটু দেখে আবার অমাবস্যা হয়। এটাই হচ্ছে চাঁদের অবস্থান এবং দশাসমূহ। আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছ। এরপর হচ্ছে অনুশীলনীতে তোমরা সব আগেই পড়া হয়ে গেছে, তারপরে নতুন করে আবার একটু দেখে নিও। আশা করি সবাই পারবে। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পড়লেই কমন পাবে, বা বইটা তোমরা ভালো করে পড়লেই সব পেয়ে যাবে। তো আশা করি সবাই খুব ভালো মতোই পড়বে এবং বুঝেছো এবং ভালো করে পড়বে আর ভালো পরীক্ষা দেবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।